দক্ষিণ আফ্রিকায় এইচআইভি অর্থায়ন ধাপে ধাপে বন্ধ করার ঘোষণা। যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ খামারিদের ওপর সহিংসতা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ। লেবাননে ইসরায়েলের হামলা চলছেই, অনিশ্চিত ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা। হামলা বন্ধ সহ চুক্তি মানায় বাধ্য করতে হবে ওয়াশিংটনকে। বিপুল অর্থ ব্যয়, সামরিক চাপ ও প্রাণহানির পরও কোনো সাফল্য নেই যুক্তরাষ্ট্রে। এনবিসি নিউজকে ওবামা, পরিস্থিতি আরও জটিল হয় পারমাণবিক চুক্তি নিয়ে। এবং যুক্তরাষ্ট্রে কঠিন হয়ে উঠেছে নতুন বাড়ি কেনা, নেপথ্যে মাত্রাতিরিক্ত প্রশাসনিক ব্যয় ও সরকারি বিধিনিষেধ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। দক্ষিণ আফ্রিকায় এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচির অর্থায়ন ধাপে ধাপে বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেফার তহবিলের অনুদান কমিয়ে আনার এই সিদ্ধান্তে বিশ্বের সবচেয়ে বেশি এইডস আক্রান্ত দেশটিতে বড় ধরনের স্বাস্থ্য সংকট তৈরি হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার নীতিগুলো শ্বেতাঙ্গ খামারিদের ওপর সহিংসতা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্বেতাঙ্গ নির্যাতনের অভিযোগ তুলে আগেই সহায়তা সীমিত করার ইঙ্গিত দিয়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকা সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে তারা বৈষম্য কমানোর নীতি অনুসরণ করছে। বর্তমানে দেশটিতে ৮০ লাখের বেশি মানুষ এইচআইভি আক্রান্ত এবং যুক্তরাষ্ট্রের সহায়তা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত, তবে এর জন্য ওয়াশিংটনকে নিশ্চিত করতে হবে যেন ইসরায়েল যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির শর্ত মেনে চলে এবং লেবাননে হামলা বন্ধ করে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুদ্ধের অবসান ঘটাতে নতুন কূটনৈতিক উদ্যোগে এগোচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানাচ্ছে, আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি সপ্তাহে হওয়া 14 দফার অন্তর্বর্তী চুক্তিকে দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তি চুক্তিতে রূপ দেয়াই হবে বৈঠকের মূল লক্ষ্য। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রস্তুত, তবে যুদ্ধ অবসানের জন্য হওয়া চুক্তির শর্তগুলো ইসরায়েল মেনে চলছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ও দায়িত্ব রয়েছে। জোর দিয়ে আরাকচি বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও চলমান সমঝোতা কার্যকর করতে ওয়াশিংটনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য ৬০ দিনের আলোচনার জন্য লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখা গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে শান্তি প্রচেষ্টার মধ্যেও লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ লেবাননে একাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে জায়ানবাদীরা। তাই এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ইরানকে কেন্দ্র করে দীর্ঘ 15 সপ্তাহের সামরিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়েও দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ওবামা জানান, বিপুল অর্থ ব্যয়, সামরিক চাপ ও প্রাণহানির পরও এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কোনো কৌশলগত সাফল্য পায়নি। তিনি 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি বাতিলের সমালোচনা করে বর্তমান পরিস্থিতিকে আরও জটিল বলে উল্লেখ করেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, এ সংঘাতের ফলে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $160 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন বাড়ি কেনা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে, যার নেপথ্যে রয়েছে মাত্রাতিরিক্ত প্রশাসনিক ব্যয় ও সরকারি বিধিনিষেধ। দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হোম বিল্ডার্সের এক গবেষণায় দেখা গেছে, নতুন নির্মিত একটি বাড়ির চূড়ান্ত বিক্রয় মূল্যের 26.4% ব্যয় হয় বিভিন্ন সরকারি কর, অনুমোদন ফি ও নিয়ম কানুন মানতে। এর ফলে প্রতি নতুন বাড়ির দামে গড়ে প্রায় $1,32,000 অতিরিক্ত যুক্ত হচ্ছে।
গত 3 বছরে এ ব্যয় বেড়েছে প্রায় 40%। বিশেষ করে নির্মাণ বিধি পরিবর্তন ও অনুমোদন প্রক্রিয়ার জটিলতা এই ব্যয় সবচেয়ে বেশি বাড়িয়েছে। এনএএইচবি জানায় বর্তমানে দেশটিতে 12 লাখ বাড়ির ঘাটতি রয়েছে, যা মেটাতে এই নীতিমালার সংস্কার জরুরি। ওয়াশিংটনের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টার আগামী মাসগুলোতে আংশিক বন্ধ রাখা হবে কিনা তা এখনও বিবেচনা করা হচ্ছে বলে আদালতকে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে ডেমোক্রেট কংগ্রেস সদস্য জয়েস বিটির মামলার প্রেক্ষিতে কেনেডি সেন্টার 2028 সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেন ফেডারেল আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নামের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম জুড়ে দেওয়ার সিদ্ধান্তও বাতিল করা হয়। আদালতের নির্দেশ মেনে ভবনটির সম্মুখভাগ থেকে ট্রাম্পের নাম সরিয়ে নেওয়া হয়েছে। তবে সংস্কার কাজের জন্য জুলাইয়ের মাঝামাঝি বৈঠকে পূর্ণাঙ্গ বা আংশিক বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এর পরিচালনা পর্ষদ। এদিকে ট্রাম্পের নাম সরানোর পর কেনেডি সেন্টারের লোগো ট্রিপল দিয়ে ঢেকে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদীর আইনজীবীরা। মার্কিন প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত এয়ারফোর্স ওয়ানের নতুন সংস্করণ VC-25B ব্রিজ যুক্ত হয়েছে বিমানবহরে। কাতারের দেয়া এই বিলাসবহুল উড়োজাহাজটি শত শত মিলিয়ন ডলারের এবং এটি ঘিরে যুক্তরাষ্ট্রের নৈতিকতা ও জাতীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে উড়োজাহাজটি সফলভাবে প্রেসিডেন্টের ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে এবং এখন পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উপহার গ্রহণকে সমর্থন করে বলেছেন এটি প্রত্যাখ্যান করা ঠিক হতো না। তিনি আরও জানান, দায়িত্ব শেষ হলে তিনি এটি নিজের সংরক্ষণাগারে দান করবেন। নতুন এই উড়োজাহাজ আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধায় উন্নত করা হয়েছে এবং পুরনো এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ব্যবহার করা হবে। এপস্টেইন ফাইলস নিয়ে সিবিএস নিউজের তদন্তে দেখা গেছে প্রকাশিত 3 লাখ পৃষ্ঠার নথির মধ্যেও বহু গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত রয়ে গেছে। বিশেষ করে পুরনো ইমেইল অ্যাকাউন্ট, অ্যাটাচমেন্ট, সিসিটিভি ফুটেজ ও ডিইএ তদন্তের পূর্ণ নথি পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ব্যাপক রিডাকশন ও কিছু তথ্য পরে সরিয়ে নেওয়ায় পুরো তদন্তের স্বচ্ছতা নিয়ে আইন প্রণেতা ও বিশ্লেষকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে। বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে জেফ্রি এপস্টাইন সংক্রান্ত 3 মিলিয়নেরও অধিক পৃষ্ঠার নথি। তবে নতুন এই ডকুমেন্ট প্রকাশের পরই শুরু হয়েছে বড় প্রশ্ন, কি কি তথ্য এখনো অনুপস্থিত আর কেনই বা এত বড় ফাঁক রয়ে গেছে এই ফাইলগুলোর মধ্যে। নথি বিশ্লেষণে দেখা যাচ্ছে বহু গুরুত্বপূর্ণ ইমেইল ও পুরনো অ্যাকাউন্টের যোগাযোগ ফাইল এতে অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষ করে এপস্টাইনের আগের ইমেইল অ্যাকাউন্ট থেকে প্রায় 20,000 বার্তা অনুপস্থিত বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি অনেক ইমেইলের অ্যাটাচমেন্টও পাওয়া যাচ্ছে না। প্রকাশিত ফাইলে ব্যাপক রিডাকশন নিয়েও উঠেছে প্রশ্ন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের নাম আড়াল করা হলেও ভিকটিমদের তথ্য রয়ে গেছে দৃশ্যমান। একাধিক ক্ষেত্রে পরে কিছু তথ্য পুনরায় প্রকাশ করেও বিতর্ক থামেনি। বিশ্লেষকদের মতে এপস্টাইনের ইমেইল যোগাযোগের বড় অংশ, বিশেষ করে 2009 সালের পরবর্তী সময়ে মেসেজিং রেকর্ডও অনুপস্থিত। একইভাবে সিগন্যাল অ্যাপের কোনো যোগাযোগের প্রমাণও ফাইলে নেই। আরও প্রশ্ন উঠেছে কারাগারের সিসিটিভি ফুটেজে, ডিআইএ তদন্তের পূর্ণ নথি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত রিপোর্ট নিয়েও। এসব গুরুত্বপূর্ণ উপাদান আংশিকভাবে বা একেবারেই প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। আইন অনুযায়ী আরও স্বচ্ছতা বাধ্যতামূলক হলেও আইন প্রণেতা ও ভুক্তভোগীরা বলছেন এই ফাইলগুলোতে এখনও অনেক অজানা দিক রয়ে গেছে, যা পুরো তদন্তকে প্রশ্নবিদ্ধ করছে। অঙ্কুর মণ্ডল, RTV। যুক্তরাষ্ট্রের টেক্সাসে পারিবারিক সহিংসতার জেরে স্বামীর গুলিতে স্ত্রী এবং পরবর্তীতে পুলিশের গুলিতে অভিযুক্ত স্বামী নিহত হয়েছেন। সান অ্যান্টোনিও শহরের একটি বাড়ি থেকে 2 শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানায় বিচ্ছেদ প্রক্রিয়ায় থাকা স্ত্রীর বাসায় জোরপূর্বক প্রবেশ করে গুলি চালান অভিযুক্ত ব্যক্তি। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি শিশুদের জিম্মি করে রুমে অবরুদ্ধ হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তীব্র গোলাগুলি শুরু হলে এক কর্মকর্তা আহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হন অভিযুক্ত ব্যক্তি। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় নাগরিকদের গড় আয় মার্কিন স্নাতক শিক্ষার্থীদের আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের বার্ষিক আয় প্রায় $1,46,000, যেখানে মার্কিন স্নাতকদের গড় আয় $87,000।
মূলত তথ্য প্রযুক্তি ও প্রকৌশলের মতো উচ্চ বেতনের বিশেষায়িত খাতে নিয়োজিত থাকায় ভারতীয় কর্মীদের সামগ্রিক আয় এত বেশি। তবে একই পদে মার্কিন কর্মীদের তুলনায় H-1B ভিসাধারীরা গড়ে কিছুটা কম বেতন পান বলেও গবেষণায় উল্লেখ করা হয়। এদিকে নতুন H-1B আবেদনের উপর ট্রাম্প প্রশাসনের ফি আরোপের সিদ্ধান্ত সম্প্রতি ফেডারেল আদালত বাতিল করে দিয়েছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।